এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপারের ম্যাথামেটিক্সের ফার্স্ট পেজ অর্থাৎ 26-এর যে 2 মার্কসের অঙ্কগুলো ছিল অর্থাৎ 4 নম্বরে যে প্রশ্নগুলো থাকে সেগুলো সলভ করে দেওয়া হয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন 2 মার্কসের কি বলেছে, সুদ 6 মাস অন্তর দেওয়া হলে 5,000 টাকার বার্ষিক 12% হারে 1 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন এসে 2 মার্কসের, যেহেতু সুদ হচ্ছে 6 মাস অন্তর, সুতরাং বছরে সুদের পর্ব কটা হচ্ছে আমরা বের করে নেব। 6 মাস অন্তর, তাহলে সুদের পর্ব হচ্ছে আমাদের 12/6 অর্থাৎ 2টি। অতএব 6 মাস অন্তর দেওয়া সুদের ক্ষেত্রে সুদে 5,000 টাকার বার্ষিক 12% হারে 1 বছরে চক্রবৃদ্ধি সুদ হবে 1+, আমরা এখানে জানি সুদের হার ডিভাইডেড বাই পর্ব হয়, তাহলে এখানে 12/2/100 টু দি পাওয়ার সুদের পর্ব ইন্টু বছর, যেহেতু এখানে 1 বছর বলেছে এটা, কিন্তু এটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি আর আমাদের শুধু চক্রবৃদ্ধি সুদটা বের করতে বলেছে, সুতরাং এখান থেকে আমরা প্রিন্সিপালটা মাইনাস করে দেব। এর ক্যালকুলেশন করা যাক। মানে কাটাকাটি করলে বেরোচ্ছে 6 আর 6টাই আমরা রাখবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে হচ্ছে উপরে 6, নিচে 100 তার স্কোয়ার মাইনাস 5000। ক্যালকুলেশন করলে আমরা উপরে এখানে ভগ্নাংশের যোগ করলে তোমরা দেখতেই পাচ্ছ উপরে আমরা 106 পাবো, তাহলে উপরে আমাদের থাকছে 106 ইন্টু 106 ডিভাইডেড নিচে 100 স্কোয়ার অর্থাৎ 100 ইন্টু 100 মাইনাস 5000। 0 কাটছি, তাহলে আমাদের উপরে যে রাশিটা থাকছে তার গুণফল হচ্ছে, এখানে আমরা 5 দিয়ে 10টাকে কেটে নিলে 2 হচ্ছে, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 53। তাহলে এবার আমরা 53 আর 106 মাল্টিপ্লাই করে সেটা থেকে 5,000 বিয়োগ করে নেব। আমরা এখানে মাল্টিপ্লাই করে নিয়েছি, 5618 বেরোচ্ছে, তাহলে 5618 মাইনাস 5000, তাহলে আমাদের সুদ যেটা সেটা বেরোচ্ছে 618 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদটা আমাদের বের করতে বলা হয়েছিল প্রশ্নে, আমরা চক্রবৃদ্ধি সুদটা বের করে নিলাম 618 টাকা। নেক্সট কোয়েশ্চেন 2 নম্বর কোয়েশ্চেন দেখা যাক কি বলেছে একটি অংশীদারি ব্যবসায় রাম ও শোভার মূলধনের অনুপাত 2:3 এবং শোভা ও আমিনের মূলধনের অনুপাত 4:5 হলে রাম, শোভা ও আমিনের মূলধনের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা এখানে ফার্স্টে কোয়েশ্চেনটাকে এইভাবে লিখে নেব, মূলধনের ভিত্তিতে ফার্স্টে ওরা বলেছে রাম ইসটু শোভা, অর্থাৎ শোভার রামের মূলধন অনুপাত, আমরা এই জন্য মূলধন ভিত্তিতে এখানে লিখে নিলাম হচ্ছে 2:3। আর সেকেন্ড হচ্ছে শোভা আর আমিনের মূলধন অনুপাত 4:5। এর কোশ্চেনটা দেখলে তোমরা বুঝতে পারবে, এখানে ওরা জানতে চেয়েছে রাম, শোভা আর আমিনের মূলধনের অনুপাত নির্ণয় করো। তাহলে ফার্স্টে আমাদের এই দুটো রেশিও যে দুটো আছে অনুপাত, এখানে দুটোর ক্ষেত্রেই শোভা আছে, তাই শোভার অনুপাতটা আমরা একই করে নেওয়ার জন্য এই অনুপাতটার পূর্বপদ উত্তরপদ দুটোকেই আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা হয়ে যাচ্ছে 8:12। আর এই অনুপাতটার পূর্বপদ উত্তরপদকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 12:15। এতে আমাদের যে লাভ হচ্ছে সেটা শোভার অনুপাত এখানেও 12 হলো আর এখানেও শোভার অনুপাত 12 হলো, তাহলে আমরা এখানে লিখতে পারবো অতএব মূলধনের ভিত্তিতে বা রাম
শোভা ও আমিনের মূলধনের অনুপাত হলো 8:12:15। 3 নম্বর কোশ্চেন কি বলেছে, দুটো সংখ্যার অনুপাত 5:6 ও তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি নির্ণয় করো। এখানে গসাগু কি? গসাগু হচ্ছে সেই কমন পার্টটা যেটা দুটো সংখ্যার মধ্যেই থাকে, যাদের গসাগু সেই সংখ্যাটা হয়। তার মানে এখানে 5:6 যদি সংখ্যা দুটোর অনুপাত হয় আর তাদের গসাগু 7 হয়, তাহলে সংখ্যা দুটো আমরা খুব সহজেই পেয়ে যাব। সংখ্যা দুটি হবে, দুটো যে অনুপাত আছে তাদের সঙ্গে 7-এর গুণফল, অর্থাৎ 5:7, 6:7। তাহলে সংখ্যা দুটো আমরা এখানে পেয়ে যাচ্ছি 35 আর 42। এবার ওরা এখানে জানতে চেয়েছে যে সংখ্যা দুটির সমষ্টি নির্ণয় করো। তাহলে খুব সহজেই আমরা সংখ্যা দুটির সমষ্টিও পেয়ে যাব। সংখ্যা দুটির সমষ্টি 35 + 42 = হচ্ছে 77। এবার আমরা চলে আসবো, এখানে তোমরা খুব সহজেই বুঝতে পারছো 35 আর 42 এই দুটোর যদি আমরা অনুপাত করতাম, তাহলে এদের মধ্যে যে কমন পার্টটা আছে, অর্থাৎ যেটাকে আমরা গসাগু বলে থাকি, সেই পার্টটাই এই দুটো থেকে কমন হতো, অর্থাৎ ভাগ হতো, দিয়ে আমাদের অ্যান্সার আসতো 5:7। সেই জন্য অনুপাত আর যদি গসাগুটা আমাদের জানা থাকে, খুব সহজেই আমরা সংখ্যাটাকে গুণফল করে এইভাবে বের করে নিতে পারি। নেক্সট আমরা চলে এসেছি 4 নম্বরে। 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখা যাক। x + 1/x = 3√2 হলে x² + 1/x² এর মান নির্ণয় করো। তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটা। তাহলে আমাদের এখানে মান বের করতে হবে x² + 1/x²। একদম বাচ্চাদের অঙ্ক। আমরা a + b² এর ফর্মুলা ফেলি, -2ab, x কেটে গেল। এখানে ভেতরে x + 1/x আছে, যার ভ্যালু ওরা বলে দিয়েছে 3√2। তার ভ্যালুটা এখানে যদি আমরা পুট করে দিই, 3√2 তার স্কোয়ার, 3² হবে 9 আর √2² 2, তাহলে 9 × 2 18 - 2 = হচ্ছে 16 অ্যান্সার। নেক্সট আমরা চলে আসবো 5 নম্বর কোশ্চেনে। দেখা যাক 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের AB ব্যাস P বৃত্তের উপর একটি বিন্দু। তাহলে ফার্স্টে যে হিসেবে বলেছে সেই হিসেবে আমরা ছবিটা এঁকে নিই। ও কেন্দ্রীয় একটি বৃত্ত, ধরে নিচ্ছি এটা আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত, যার বলেছে AB ব্যাস। ঠিক আছে, এটাকে আমরা AB ব্যাস ধরে নিচ্ছি। আর বলেছে P বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। তারপর দেখা যাক কি বলেছে, বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু। আর বলেছে AOP 120 ডিগ্রি হলে BOP এর মান কত। AOP অর্থাৎ AOP এই কোণটার মান ওরা বলে দিয়েছে 120 ডিগ্রি। তাহলে ছবিটা পিটা এইদিকে হতো, যাই হোক আমরা ছবিটা এঁকে নিয়েছি, যেহেতু পিটা এইদিকে হতো, যেহেতু 120 ডিগ্রি বলেছে। আর নেক্সট আরেকটা যেটা বলে দিয়েছে ওরা জানতে চেয়েছে, সেটা হচ্ছে পিওবির মান কত, এই কোণটার মান কত। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এবি একটা কি, এবি একটা ব্যাস। এবি যেহেতু বৃত্তের ব্যাস, আর ও হচ্ছে কি বৃত্তটার কেন্দ্র। এবি একটা ব্যাস কত ডিগ্রি কোণকে রিপ্রেজেন্ট করবে? অবভিয়াসলি এবি একটা সরল রেখা ব্যাস, সেটা 180 ডিগ্রি কোণকে রিপ্রেজেন্ট করবে। তার মধ্যে যদি একটা কোণ অর্থাৎ POA 120 হয়, তাহলে POB এর কত হবে? 180 - 120। তাহলে আমরা জিনিসটাকে এইভাবে লিখব, AB হলো বৃত্তটির ব্যাস, অতএব কোণ AOB = 180 ডিগ্রি। যেহেতু AB একটি সরল রেখা, বৃত্তের ব্যাস অবশ্যই সরল রেখায়, তাহলে এখান থেকে আমরা যদি করতে চাই AOB কে ভেঙে নিই এইভাবে, POA + POB। এটাকে তোমরা চাইলে POA না লিখে AOPও লিখতে পারো, যেটা বইয়ের ভাষায় ওরা বলেছে 120 ডিগ্রি।
ইকুয়ালস টু আমাদের বেরোচ্ছে 180 ডিগ্রি। আর পিওএ এওপি একই জিনিস, যেটার ভ্যালু ওরা বলে দিয়েছে 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি প্লাস পিওবি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এখানে খুব সহজেই আমরা পিওবি পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়ালস টু 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। নেক্সট আমরা চলে আসবো 6 নাম্বার। 6 নাম্বার কোয়েশ্চেনটা দেখা যায় কী বলেছে, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ব্যাস এবি ব্যাস এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে ফার্স্টে যে হিসেবে বলেছে ওই হিসেবে আমরা ছবিটা এঁকে নিই। এটা বৃত্তটা ধরে নিচ্ছি যার কেন্দ্র ও, আর ওরা বলেছিল যে এবি হচ্ছে বৃত্তের একটা ব্যাস, তাহলে সেই হিসেবে আমরা এবি এটা ধরে নিলাম বৃত্তের ব্যাস, কেন্দ্র ও আগেই ওরা বলেছিল সেই হিসেবে ধরে নিলাম। নেক্সট দেখা যাক ওরা আর কি বলে দিয়েছে। আর ওরা বলেছে এখানে কোশ্চেন দেখলে বুঝতে পারবে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এডিসি হচ্ছে 120 ডিগ্রি, এডিসি 120 ডিগ্রি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ডিটা এরকম সিচুয়েশনে আছে, তাহলে এডিসি মোটামুটি 120 ডিগ্রি কোণই হচ্ছে এটা। এইভাবে ছবিটা আঁকলাম, আগের বার যেহেতু ছবিটা আগে এঁকে নেওয়ার জন্য আমাদের ছবিটা একটু ঠিক মতো হয়নি, কারণ 120 ডিগ্রি এই কোণটা কখনোই হয় না, সেই জন্য এখানে আগে দেখে নিয়ে গোটা কোশ্চেন তারপর ছবিটা আঁকলাম। ওরা বলেছে এই কোণটা হচ্ছে এডিসি 120 ডিগ্রি। আর কি বলেছে দেখা যাক, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যদি এডিসি 120 ডিগ্রি হয় তবে বিএসির মান কত, বিএসি অর্থাৎ এই কোণটার মান ওরা জানতে চেয়েছে। এখানে ফার্স্টে আমি বলে দিই 7 নাম্বার, দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 360 বর্গ সেমি আর 250 বর্গ সেমি। যদি প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি হয় তবে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি দুটো সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুর বর্গের অনুপাতই হয় তাদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি, ওরা প্রথম ত্রিভুজটার তো বলে দিয়েছে, আমরা ধরে নিচ্ছি ধরি দ্বিতীয় ত্রিভুজটার অনুরূপ বাহুটি হলো, এখানে অনুরূপ বাহু বলতে প্রথম ত্রিভুজের যেটা 8 সেমি বাহু তার অনুরূপ বাহুর কথা বলা হয়েছে। ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য x সেমি, যেহেতু এককটা ওখানেও সেমিতে আছে ওই জন্য এখানেও সেমিতে নিলাম। আর আমি কন্ডিশনটা বলে দিলাম, যেহেতু কোন দুটো সদৃশ ত্রিভুজের তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতই হয় তাদের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে আমরা এখানে ইজিলি করতে পারি প্রশ্নানুসারে প্রথম ত্রিভুজটার বাহুটার দৈর্ঘ্য বলেছে 8 সেমি, দ্বিতীয় ত্রিভুজটার বলেছে x সেমি, তাহলে তাদের বর্গের অনুপাত আমরা এইভাবে না করে তোমরা চাইলে এইভাবে করতে পারো। ফার্স্টে 8 স্কোয়ার এইভাবে করছি, 8 স্কোয়ার ইস টু এক্সের স্কোয়ার, কারণ অনুপাত যদিও অনুপাত আর ফ্র্যাকশন এই টাইপের দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, তবু অনুপাত বলতে অধিকাংশ স্টুডেন্ট বা সবাই এইটাই বোঝে ইস টু দিয়ে। আর অন্যটা বলে দিয়েছে ক্ষেত্রফলের অনুপাত 360 ইস টু 250 বর্গ সেমি। অবভিয়াসলি এককগুলো তো আমরা লিখবো না। এরপর এখানে আমরা 8/x তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এখানে 360/250 করবো। বোথ সাইডে 0 0 উপর নিচে কেটে গেলে আমরা এটা 6/5 এর স্কোয়ার আকারে নিতেই পারি। আর এখানে আমাদের থাকছে 8/x এর স্কোয়ার। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 8/x ইকুয়ালস টু 6/5। আর আমাদের বের করতে হবে 8 সেমির অনুরূপ বাহু অর্থাৎ x এর ভ্যালুটা। তাহলে x ইকুয়ালস টু এখানে আমরা পাচ্ছি 8 × 5 ডিভাইডেড বাই 6। ক্যালকুলেট করা যাক, 2 দিয়ে কাটলে 4, এখানে হচ্ছে 3, তাহলে x ইকুয়ালস টু বেরোচ্ছে 5 × 4 20/3। তাহলে এটাকে আমরা পয়েন্টে বা ফ্র্যাকশনে করে নিতে পারি, যেটা হচ্ছে তাহলে এখানে x এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 6/2/3। 7 নাম্বার হয়ে গেল।
এখানে তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বর কোশ্চেন ওরা জানতে চেয়েছিল যে যদি প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি হয় তবে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত। আমরা দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 6.2 সেমি। 8 নম্বর কোশ্চেন এবার বলেছে সাইন 4 থিটা ইকুয়ালস টু কস 5 থিটা হলে 3 থিটার মান নির্ণয় করো। এখানে খুব সোজা অঙ্ক, আমরা পূরক কোণের ফর্মুলা ফেললে ইজিলি অঙ্কটা হয়ে যাবে। cos 5 থিটা বোথ সাইডে আমরা সাইন করে নেবো, তাহলে cos 5 থিটাটাকেও সাইন করতে হলে আমাদের পূরক কোণের ফর্মুলা ওয়াইজ এটা হবে সাইন 90 ডিগ্রি মাইনাস 5 থিটা। এর বোথ সাইড থেকে সাইন সাইন সরে গেলে আমাদের এখানে থাকছে 4 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 5 থিটা। তাহলে 4 থিটা প্লাস 5 থিটা অর্থাৎ থিটাগুলোকে এক সাইডে করে নিলে আমরা এখানে পাচ্ছি 4 প্লাস 5 অর্থাৎ 9 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখানে আমরা 9 থিটাকে এভাবে ভেঙে নিতে পারি 3 ইন্টু 3 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে খুব সহজেই আমরা 3 থিটা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি ডিভাইডেড বাই 3। যেহেতু ওরা 3 থিটার ভ্যালু জানতে চেয়েছিল ওই জন্য আমরা 9 থিটাকে এভাবে ভেঙে নিলাম। তাহলে এখানে বেরোচ্ছে 30 ডিগ্রি। তাহলে 3 থিটা ইকুয়ালস টু বেরোচ্ছে 30 ডিগ্রি। তোমরা কোশ্চেনে দেখলে বুঝতে পারবে ওরা জানতে চেয়েছিল এই যে সাইন 4 থিটা ইকুয়ালস টু কস 5 থিটা হলে 3 থিটার মান কত। এবার চলে আসছি আমরা 9 নম্বর অঙ্কটাই। কি বলেছে 9 নম্বর কোশ্চেনটা? বলেছে সাইন আলফা ইকুয়ালস টু এক্স ট্যান আলফা ইকুয়ালস টু ওয়াই হলে 1/x স্কোয়ার মাইনাস 1/y স্কোয়ার ইকুয়ালস টু 1 প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখা যাক। ওরা বলেছে সাইন আলফা ইকুয়ালস টু এক্স আর ট্যান আলফা ইকুয়ালস টু ওয়াই। তাহলে সেই ধরুন আমরা আমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলেছে তার এলএইচএস টার্মটা নিয়ে যদি আমরা স্টার্ট করি, এলএইচএস টার্মটাই আছে আমাদের 1/x স্কোয়ার মাইনাস 1/y স্কোয়ার। ঠিক আছে, 1/x স্কোয়ার, এক্সের ভ্যালু যেহেতু সাইন বলেছে সাইন আলফা ইকুয়ালস টু এক্স, তাহলে এক্সের জায়গায় আমরা খুব অনায়াসেই লিখতে পারি সাইন স্কোয়ার আলফা। একইভাবে ওয়াইয়ের জায়গায় অনায়াসে লিখতে পারি ট্যান স্কোয়ার আলফা। আর 1/sin মানে আমরা জানি কোসেক, তাহলে 1/sin স্কোয়ার সেই হিসেবে হচ্ছে কোসেক স্কোয়ার আলফা। একইভাবে 1/tan মানে আমরা জানি কট, সেই হিসেবে 1/tan স্কোয়ার হচ্ছে কট স্কোয়ার আলফা। আর কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 আমরা জানি ত্রিকোণমিতির ফর্মুলা ওয়াইজ। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা প্রুভ করতে বলেছিল আমরা সেটা প্রুভ করে ফেললাম। তাহলে এখানে আমরা লিখবো এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস প্রুভড বা প্রমাণিত। হচ্ছে 10 নম্বর, একটি গোলকের আয়তন যত ঘন সেমি তার বক্রতলের ক্ষেত্রফল তত বর্গ সেমি, গোলকটির ব্যাসার্ধ কত? ঠিক আছে, যেটা জানতে চেয়েছে আমরা ধরে নিই গোলকটির ব্যাসার্ধ 8 সেমি, যেহেতু অন্যান্য এককগুলো সেমি হিসেবে আছে। ধরি গোলকটির ব্যাসার্ধ 8 সেমি। অতএব সেই হিসেবে গোলকটির আয়তন হচ্ছে, আমরা জানি গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব, যেখানে আর ব্যাসার্ধ হয়। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আরই ব্যাসার্ধ তাহলে 4/3 পাই আর কিউব ঘন সেমি হচ্ছে গোলকটির ব্যাসার্ধের গোলকটির আয়তন। তাহলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে, আমরা জানি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 4πr², যখন আর তার ব্যাসার্ধ হয়। এখানে যেহেতু আরই ব্যাসার্ধ তাহলে 4πr² বর্গ সেমি। ওরা বলেছে এই দুটোর অর্থাৎ আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা মানটা সমান। দেখো তোমরা বলেছে আয়তন যত ঘন সেমি বক্রতলের ক্ষেত্রফল তত বর্গ সেমি। তাহলে আমরা এখানে প্রশ্ন অনুসারে করতেই পারি। ফোর বাই থ্রি পাই আর কিউব ইকুয়ালস টু 4πr²। তাহলে এখানে ক্যালকুলেশন করা যায়। বোথ সাইড থেকে আমরা 4π সরিয়ে দিলে এখানে আমাদের থাকছে r³/3 আর এখানে থাকছে r²। এর বোথ সাইড থেকে r² দিয়ে ভাগ করলে বোথ সাইড থেকে আমাদের এখানে পড়ে থাকছে r/3 ইকুয়ালস টু 1। তাহলে সেই হিসেবে r এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি r ইকুয়ালস টু 3। তাহলে ওরা যে অ্যান্সারটা জানতে চেয়েছিল, অর্থাৎ ওরা এখানে জানতে চেয়েছিল গোলকটির ব্যাসার্ধ কত। তাহলে গোলকটির ব্যাসার্ধ হচ্ছে, অতএব গোলকটির ব্যাসার্ধ 3 সেমি।
3 সেমি। 11 নম্বর কোশ্চেন, দেখা যাক কি বলেছে। কোশ্চেনটাই বলেছে যে ঘনকের একটি কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি তার ঘনফল কত। তাহলে যে ঘনকের একটি কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি, আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য থেকে ঘনকের বাহু বা প্রতিটি ধারের দৈর্ঘ্য যেভাবে বের করা যায়, তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখব ঘনকটির কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি, যেটা ওরা বলে দিয়েছে। অতএব ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য যেহেতু আমরা জানি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য তার কর্ণের দৈর্ঘ্যকে √3 দিয়ে ডিভাইডেড করলে ইজিলি পাওয়া যাবে, তাই আমরা তার কর্ণের দৈর্ঘ্যকে √3 দিয়ে ডিভাইডেড করে নিচ্ছি। তাহলে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 4 সেমি। দেখা যাক কি জানতে চেয়েছে। ওরা জানতে চেয়েছে তার ঘনফল কত, অর্থাৎ ঘনকটির আয়তন কত। আমরা জানি ঘনকের আয়তন বা ঘনফলের ফর্মুলা তার বাহু কিউব বা প্রতিটি ধারের দৈর্ঘ্যের কিউব। তাহলে ঘনকটির ঘনফল ইকুয়ালস টু হচ্ছে 4 কিউব ঘন সেমি। 4 কিউব মানে হচ্ছে 4 4 16 আর 16 4 64 ঘন সেমি। নেক্সট আমরা চলে আসবো লাস্ট অঙ্কে 2 মার্কসের, অর্থাৎ 12 নাম্বার। এটা রাশি বিজ্ঞানের অঙ্ক। দেখছো তোমরা কি বলেছে, সামেশন i ইকুয়ালস টু 1 to 5 xi ইকুয়ালস টু 5, সামেশন i ইকুয়ালস টু 1 to 5 xi স্কোয়ার ইকুয়ালস টু 1। তবে সামেশন i ইকুয়ালস টু 1 to 5 যে টার্মটা দিয়েছে সেটা আমরা 2 কে নিই। ওরা জানতে চেয়েছে সামেশন i ইকুয়ালস টু 1 to 5 2 xi মাইনাস 3 এর ভ্যালু কত। অঙ্কটা দেখতে কঠিন মনে হলো, খুব সোজা অঙ্ক। আমরা ফার্স্টে এই 2xi টার্মটা দিয়ে দুটোকে গুণ করে নেব, তাহলে দেখা যাক কি আসছে। গুণ করে নিলে আমাদের যে টার্মটা আসছে সেটা হচ্ছে 2xi তার স্কোয়ার। তোমরা বুঝতেই পারছো যেহেতু এখানে xi ইন্টু xi হচ্ছে। আরেকটা যেটা আসছে সেটা হচ্ছে 6xi। এরপর দুটো পার্টকে আমরা সেপারেটলি ভেঙে নিলে এটা এরকম আসছে i ইকুয়ালস টু 1 to 5 2xi তার স্কোয়ার মাইনাস আবার সামেশন i ইকুয়ালস টু 1 to 5 6xi। এরপর তোমরা চাইলে লাস্টে আমি বীজগণিতের তোমাদের রাশি বিজ্ঞানের এরকম ছোটোখাটো প্রত্যেকটা জিনিস কীভাবে করতে হয় তার একটা ভিডিওতে আলোচনা করা হয়েছে। এরকম অনেকগুলো টিপস আলোচনা করা হয়েছে সেখানে, প্রত্যেকটা ছোটোখাটো সূত্র যেগুলো রাশি বিজ্ঞানের ছোটো ছোটো কোশ্চেন সলভ করতে সাহায্য করবে, সেটার লাস্টে থাম্বলিন দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেই ভিডিওটা চাইলে দেখতে পারো। এখানে 2টা ইনটু অবস্থায় আছে, ওই জন্য সামনে সরিয়ে নিয়ে দিলাম। আমরা এরকম করতে পারি গুণ ফলের ক্ষেত্রে। একইভাবে xi স্কোয়ার হবে এখানে, আর এখানে একইভাবে 6টাকেও আগে নিয়ে নিলাম xi। এবার সামেশন i ইকুয়ালস টু 1 to 5 xi স্কোয়ারের ভ্যালু ওরা বলে দিয়েছে যেটা হচ্ছে 14। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 2 ইন্টু 14। একইভাবে এখানে সামেশন i ইকুয়ালস টু 1 to 5 xi এর ভ্যালু ওরা বলে দিয়েছে 5। তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা 5। তাহলে আমাদের ভ্যালু বেরোচ্ছে 2 ইন্টু 14 হচ্ছে 28, আর এখানে 5 ইন্টু 6 30। অর্থাৎ আমাদের ফাইনাল অ্যান্সার যেটা সেটা বেরোচ্ছে -2। তোমাদের এমসিকিউ আর হচ্ছে এসএ অর্থাৎ 2 মার্কসের কোশ্চেনগুলো তো সবগুলো সলভ করে দেওয়া হলোই। এরপর তোমরা এখানে দেখতে পাবে ভেদের তোমাদের এখানে যে অঙ্কটা আছে অর্থাৎ 7 বির অঙ্কটা, এটা টেক্সট বুকে নেই, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর এই অঙ্কটা আগে আমি সলভ করেও দিয়েছি। তোমরা চাইলে উপরের ডান দিকে ভিডিও চলাকালীন আই বাটনে ক্লিক করে অথবা ভিডিওর শেষে একটা ছোট্ট থাম্বনেইল আসবে, সেখানে এই অঙ্কটার ছবি থাকবে, সেখানে থেকে এই অঙ্কটা দেখতে পারো। এই ভেদের অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, আগে ওই জন্য আমি করে দিয়েছিলাম, আবার এই পেজেও আছে, তো তোমরা সেই অঙ্কটাও দেখতে পারো।